Hello everyone, welcome to 10 Minute School Admission Program. আজকে আমাদের ক্লাস হচ্ছে গুণগত রসায়ন। গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের কোয়ান্টাম সংখ্যা, আইসোটোপ, পারমাণবিক ভর এই টপিকগুলো পড়েছি। আজকের ক্লাসে আমরা এর পরের টপিক থেকে পড়ব। আর এই ক্লাসে আমি তোমাদের সাথে আছি রাক্কান আফসারা তুষি। আজকের ক্লাসে তাহলে আমাদের ফার্স্ট টপিক তড়িৎচুম্বকীয় বর্ণালী। তাহলে আমরা জানবো তড়িৎচুম্বকীয় বর্ণালী কি। বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রমাণ করেন যে সব ধরনের দৃশ্য অদৃশ্য আলোর উৎপত্তি তড়িৎ ও চুম্বক ক্ষেত্রের প্রভাবে হয়, আর এই সব ধরনের আলোক রশ্মিকে বলা হয় তড়িৎচুম্বকীয় রশ্মি। মেডিকেল অ্যাডমিশন টেস্টের খুবই কমন একটা কোয়েশ্চেন, শূন্যে আলোর বেগ সেকেন্ডে কত? 3 × 10⁸ মিটার। এককটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে মান সেম থাকে বাট এককটা চেঞ্জ করা থাকে, তাই এককটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাই আরেকবার রিপিট করছি, শূন্য আলোর বেগ কত? সেকেন্ডে 3 × 10⁸ মিটার। এখন আলোক শক্তি একটা তরঙ্গ হওয়ায় এর তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, যা পরস্পরের ব্যস্তানুপাতিক। আর এই সম্পর্কটা কিভাবে প্রকাশ করা যায়? নিউ ইকুয়ালস টু c/λ। এখানে নিউটা হচ্ছে কম্পাঙ্ক, সি হচ্ছে আলোর বেগ, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখন আমরা জানবো এই তরঙ্গ দৈর্ঘ্য কি। তড়িৎচুম্বকীয় তরঙ্গে দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা অনেক সময় ফিজিক্স থেকেও আসে কোয়েশ্চেনটা, আবার কেমিস্ট্রি থেকেও আসে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি? তড়িৎচুম্বকীয় তরঙ্গে দুটা তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এরপর ফ্রিকোয়েন্সি। প্রতি একক সময় বা প্রতি সেকেন্ডের মধ্যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের চলমান কোনো বিন্দুর শীর্ষ সংখ্যাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। তরঙ্গ বিস্তার। তরঙ্গ বিস্তার হলো তরঙ্গের শীর্ষ ও পাদবিন্দুর মধ্যবর্তী রেখা থেকে এর উচ্চতা। আবার রিপিট করছি, তরঙ্গ বিস্তার কি? তরঙ্গের শীর্ষ ও পাদবিন্দুর মধ্যবর্তী রেখা থেকে এর উচ্চতা। তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বিস্তার সাথে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সংজ্ঞাও জানলাম। এখন আলোক শক্তি তরঙ্গ নিজে অদৃশ্য, কিন্তু যে আলোক অন্য বস্তুকে দৃশ্যমান করে তাকে বলা হয় দৃশ্যমান আলো। আর এই দৃশ্যমান আলো ছাড়াও আরো অনেক ধরনের অদৃশ্য আলো আছে, যেমন গামা রশ্মি, এক্স রে, এরপর হচ্ছে অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি। এখন আমরা এই বিভিন্ন ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে জানব। এখানে আমরা বিভিন্ন ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের একটা ছবি দেখতে পাচ্ছি। এবার আমরা এই তরঙ্গগুলার তরঙ্গ দৈর্ঘ্য সিকোয়েন্স ওয়াইজ মনে রাখার জন্য একটা ছন্দ পড়ব। আর সেই ছন্দটা কি? মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মন রাঙায়। এখানে মাগুরাতে কি হবে? মহাজাগতিক গামা আর রঞ্জন রশ্মি, অতিবে অতিবেগুনি রশ্মি, দৃশ্যতে দৃশ্যমান, অবচেতনে অবলোহিত, মনে মাইক্রোওয়েভ, আর রাঙায় হচ্ছে রেডিও ও টেলিভিশন। এক্ষেত্রে কিন্তু এখন আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের সিকোয়েন্সটা মনে রাখতে খুবই সুবিধা হবে। যেমন মহাজাগতিকে কি? 4.05 ন্যানোমিটার, লেস দেন 0.405 ন্যানোমিটার। এরপর গামাতে কি হচ্ছে? 0.005 ন্যানোমিটার। এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে মহাজাগতিকে কিন্তু 4টা শূন্যর পরে 5 হচ্ছে, আর এখানে 3টা শূন্যর পরে 5 হচ্ছে। এরপর রঞ্জনে 0.01 ন্যানোমিটার, অতিবেগুনি 10 ন্যানোমিটার। এখানে লাস্ট লিমিট কোনোটারই লেখা হয়নি, কারণ পরেরটা যেটা দিয়ে শুরু হবে এটা সেখানে শেষ হবে, এজন্য আর প্রত্যেকটা লাস্ট লিমিট লেখা হয়নি। অতিবেগুনি 10 থেকে 380, দৃশ্যমান 380 থেকে 780 ন্যানোমিটার। এরপর আছে অবলোহিত। অবলোহিততে কি? 0.780 মাইক্রোমিটার। দৃশ্যমানে কিন্তু তাহলে ন্যানোমিটারটা শেষ হয়ে যাচ্ছে। অবলোহিততে 0.780 মাইক্রোমিটার। মাইক্রোওয়েভে 1000 মাইক্রোমিটার। রেডিও টেলিভিশনে 100 সেন্টিমিটার থেকে 100 কিলোমিটার। আবার রিপিট করছি, রেডিও টেলিভিশনে 100 সেন্টিমিটার থেকে 100
কিলোমিটার। তাহলে পুরোটা আরেকবার রিপিট করে দিচ্ছি। আমরা ছন্দটা কি পড়ব? মাগুরার অতি সুন্দর দৃশ্য অবচেতন মন রাঙায়। মহাজাগতিক, গামা, রঞ্জন, অতিবেগুনি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও ও টেলিভিশন। মহাজাগতিকের তরঙ্গ দৈর্ঘ্য <4.405 ন্যানোমিটার, গামায় 0.305 ন্যানোমিটার থেকে 0.01 ন্যানোমিটার, রঞ্জন রশ্মি 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার, অতিবেগুনি 10 থেকে 380 ন্যানোমিটার, দৃশ্যমান 380 থেকে 780 ন্যানোমিটার, অবলোহিত 0.780 মাইক্রোমিটার থেকে 10,000 মাইক্রোমিটার। এরপর মাইক্রোওয়েভে 10,000 মাইক্রোমিটার থেকে 100 সেন্টিমিটার, আর রেডিও টেলিভিশনে 100 সেন্টিমিটার থেকে 100 কিলোমিটার। এবার আমরা পড়ব দৃশ্যমান আলোর মধ্যে বিভিন্ন ধরনের আলোকের তরঙ্গ দৈর্ঘ্য। দৃশ্যমান আলোতে কি কি আছে? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এখানে কিন্তু অনেক সময় কোয়েশ্চেনটা ঘুরিয়েও আসে যে কোনো একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য 424 থেকে 450 ন্যানোমিটার, তাহলে এটা কোন বর্ণের? কি বর্ণের হবে? নীল বর্ণের। এরকম টাইপের কোয়েশ্চেন অ্যাডমিশন টেস্টে খুবই আসে। তাহলে আমরা একবার তরঙ্গ দৈর্ঘ্যগুলো দেখি। বেগুনিতে 380 থেকে 424 ন্যানোমিটার, নীলে 424 থেকে 450 ন্যানোমিটার, আসমানিতে 450 থেকে 500 ন্যানোমিটার, সবুজ 500 থেকে 575 ন্যানোমিটার, হলুদ 575 থেকে 590 ন্যানোমিটার, কমলা 590 থেকে 647 ন্যানোমিটার, লালে 647 থেকে 780 ন্যানোমিটার। এখানে আমরা যেমন কিছু মান দেখতে পাচ্ছি যে 1 মেগাতে কি 10⁻6, 10 pm এ 10⁻⁻12 মিটার। অনেক সময় এই মানগুলো সরাসরি দেয়া থাকে যে 1 মিলিমিটার ইকুয়ালস টু কত মিটার বা 1 মাইক্রোমিটার ইকুয়ালস টু কত মিটার। তখন দেখা যায় যে ইজি কোয়েশ্চেনগুলো আমরা ভুল করে চলে আসি। তাই এখানে এই মানগুলো দেয়া আছে, যেমন 1 গিগা ইকুয়ালস টু 10⁻9, টেরাতে 10⁻12, এরপর ন্যানোমিটারে 10⁻⁻9 মিটার, আর 1 অ্যাংস্ট্রম যেটা খুবই ইম্পর্টেন্ট এই সবগুলোর মধ্যে 10⁻⁻10 মিটার। এবার আমরা এই তড়িৎ চুম্বকীয় বর্ণালীর অঞ্চলগুলোর ডিটেলস পড়ব যে কোনটা কোন কাজে ব্যবহৃত হয়। তাহলে প্রথমেই আসি গামা রশ্মি অঞ্চলে। তেজস্ক্রিয় আইসোটোপ থেকে গামা রশ্মি বের হয়। সেকেন্ড পয়েন্ট, মস পাওয়ার বর্ণালীমিতিক যন্ত্র এবং নিউট্রন সক্রিয় বিশ্লেষণে ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে গামা রশ্মি অঞ্চলে 3টা কি পয়েন্ট মনে রাখবো। একটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ থেকে গামা রশ্মি বের হয়, মস পাওয়ার বর্ণালীমিতিক যন্ত্র এবং নিউট্রন সক্রিয় বিশ্লেষণে ব্যবহৃত হয়। এবার রঞ্জন রশ্মি অঞ্চল। রঞ্জন রশ্মি অঞ্চল 3টা পদ্ধতিতে ব্যবহৃত হয়। কি কি? একটা হচ্ছে এক্স-রে ফ্লোরেসেন্স, নিঃসরণ আর ক্রিস্টালোগ্রাফি, যেটাকে আমরা সহজে মনে রাখার জন্য পড়ব FEC। এফ এ ফ্লোরেসেন্স, ইতে ইমিশন বা নিঃসরণ, সিতে ক্রিস্টালোগ্রাফি। তাহলে রঞ্জন রশ্মি কয়টা পদ্ধতিতে ব্যবহৃত হয়? 3টা পদ্ধতি। কি কি? ফ্লোরেসেন্স, নিঃসরণ আর ক্রিস্টালোগ্রাফি। আমাদের নেক্সট টপিক অতিবেগুনি রশ্মি অঞ্চল। অতিবেগুনি রশ্মি অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য কত? 10 থেকে 380 ন্যানোমিটার, যা আমরা একটু আগেই জেনেছি। এখন এই 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে প্রত্যেকটা অঞ্চল কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা আমরা জানব। এখানে সিকোয়েন্স ওয়াইজ দেয়া আছে কোন অঞ্চল কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমেই দেয়া আছে কত? 30 থেকে 200 ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপিতে ব্যবহৃত হয়। 200 থেকে 400 ড্রাগ শনাক্তকরণে। 230 থেকে 365 ইউভিআইডি লেবেল ট্র্যাকিং গ্রুপে।
230 থেকে 380 অপটিক্যাল সেন্সর রূপে, 240 থেকে 280 জীবাণুনাশক কাজে, 270 থেকে 360 প্রোটিন অ্যানালাইসিসে, 280 থেকে 400 কোষ বা সেলের মেডিকেল ইমেজিংয়ে, 300 থেকে 320 চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপিতে। তাহলে এখানে যদি আমরা মানগুলা একবার দেখি সিকোয়েন্সটা, যে 30, 200, 230, এরপর 240, 270, 280, 300। আমরা যদি এখানে যেগুলাতে ডাবল মান দেওয়া আছে, যেমন 230 থেকে এখানে 365, আবার এখানে হচ্ছে 230 থেকে 380, সেই ক্ষেত্রে আমাদের লাস্ট লিমিটটা মনে রাখতে হচ্ছে। আর বাকিগুলাতে কিন্তু সবগুলো একটা করেই আছে, মোটামুটি 30, তারপর হচ্ছে 200, 240, 270, 280, 300। আমরা যদি ফার্স্ট মানটাও মনে রাখি, বাকিগুলো আমাদের পড়তে সুবিধা হবে বা মনে রাখতে সুবিধা হবে। আর লাস্ট লিমিট হচ্ছে এই দুইটার ক্ষেত্রে একটু কষ্ট করে স্পেসিফিক্যালি মনে রাখতে হবে, যে 230 থেকে 365 ইউবিআইডি আর লেভেল ট্র্যাকিং রূপে, আর 230 থেকে 380 অপটিক্যাল সেন্সর রূপে। দৃশ্যমান অঞ্চল 380 থেকে 780 পর্যন্ত বিস্তৃত। পরমাণু অথবা অণুর ক্ষেত্রে যোজ্যতা স্তরের ইলেকট্রন এই অঞ্চল থেকে প্রয়োজন মতো রশ্মি শোষণ ও বিকিরণ করে বর্ণালী সৃষ্টি করে থাকে। এবার অবলোহিত অঞ্চল, একে কয়টা অংশে ভাগ করা যায়? 3টা অংশে। এই 3টা অংশ কি কি? নিয়ার আইআর, মিডল আইআর আর ফার আইআর। 3টা অঞ্চল নিয়ার, মিডল আর ফার আইআর। এখন এই নিয়ার আইআর, মিডল আইআর আর ফার আইআর এর তরঙ্গ দৈর্ঘ্য এবং এদের ব্যবহার আমরা জানবো এই ছকের মাধ্যমে। নিয়ার আইআর এর তরঙ্গ দৈর্ঘ্য 0.78 মাইক্রোমিটার থেকে 2.5 মাইক্রোমিটার। মিডল আইআর 2.5 মাইক্রোমিটার থেকে 25 মাইক্রোমিটার। ফার আইআর 25 মাইক্রোমিটার থেকে 100 মাইক্রোমিটার বা 1 মিলিমিটার। তাহলে 0.78 থেকে 2.5, 2.5 থেকে 25, 25 থেকে 100 মাইক্রোমিটার। এখানে খেয়াল করলে আমরা দেখবো নিয়ার আইআর আর ফার আইআর দুইটাই চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে মিডল আইআর। মিডল আইআর জৈব যৌগের কার্যকারিতা শনাক্তকরণে আইআর স্পেকট্রোস্কোপিতে ব্যবহৃত হয়। জৈব যৌগের কার্যকারিতা শনাক্তকরণে আইআর স্পেকট্রোস্কোপিতে ব্যবহৃত হয়। তাহলে এখানে প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য আমরা খুব ভালো মতো পড়বো, আর মিডল আইআর এর ব্যবহারটা ভালো মতো পড়বো। এবার মাইক্রোওয়েভস অঞ্চল, এর তরঙ্গ দৈর্ঘ্য কত? 1000 মাইক্রোমিটার থেকে 100 সেন্টিমিটার, আর ফ্রিকোয়েন্সি 200 গিগাহার্টজ থেকে 300 মেগাহার্টজ। এটা যেন অপশনে যদি গিগাহার্টজ দেয়া থাকে তখন যাতে ভুল না হয়। অ্যান্সারটা কি হবে? 200 গিগাহার্টজ থেকে 300 মেগাহার্টজ। এবার নেক্সট রেডিও ওয়েভস অঞ্চল। এনএমআর পরমাণু অথবা বেজোড় সংখ্যক প্রোটন অথবা নিউট্রন যুক্ত পরমাণুর নিউক্লিয়াসে ম্যাগনেটিক মোমেন্ট থাকে। এইসব এনএমআর পরমাণু যুক্ত যৌগকে শক্তিশালী চুম্বক ক্ষেত্রের প্রভাবে রেখে রেডিও ওয়েভস প্রয়োগ করে এমআরআই পরীক্ষা করা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে এনএমআর পরমাণু যুক্ত যৌগকে কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তাকে এমআরআই এ প্রয়োগ করা হয়। আরেকবার রিপিট করছি, আর এটা কোন ধর্মকে প্রয়োগ করা হয়? চুম্বক ধর্মকে প্রভাবে রেখে প্রয়োগ করা হয়। তাহলে পুরো লাইনটা আরেকবার রিপিট করছি, এনএমআর পরমাণু যুক্ত যৌগকে শক্তিশালী চুম্বক ক্ষেত্রের প্রভাবে রেখে রেডিও ওয়েভস প্রয়োগ করে এমআরআই পরীক্ষা করা হয়। তড়িৎচুম্বকীয় বর্ণালীর বিভিন্ন অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি আর বিভিন্ন ব্যবহার। তাহলে ফার্স্টে আছে রেডিও ওয়েভস অঞ্চল। এখানে আমরা ব্যবহারগুলো খুব গুরুত্ব সহকারে পড়বো, ইভেন পয়েন্টও দেওয়া আছে গুরুত্বপূর্ণ ব্যবহার। তো আমরা
আগে ব্যবহারগুলো পড়ে নিব। ফ্রিকোয়েন্সি তরঙ্গ দৈর্ঘ্য তোমরা আগেও পড়েছো, তাই ব্যবহারটা আমরা পড়ব। রেডিও ওয়েভস অঞ্চল রেডিও টিভি সিগন্যাল ও এমআরআই যন্ত্রে ব্যবহৃত হয়। মাইক্রোওয়েভস অঞ্চল ওয়াইফাই, মোবাইল ফোন, সিগন্যাল ও মাইক্রো ওভেনে ব্যবহৃত হয়। অবলোহিত অঞ্চল রিমোট কন্ট্রোল, অপটিক্যাল ফাইবার মাধ্যমে যোগাযোগ ও ফিজিওথেরাপিতে ব্যবহৃত হয়। দৃশ্যমান অঞ্চল সালোক সংশ্লেষণ ও বিশ্লেষণী রসায়নে পদার্থের পরিমাণ নির্ণয়ে ব্যবহৃত হয়। এরপর আছে অতিবেগুনী রশ্মি অঞ্চল। খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যবহার এটা, যা বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টেও এসেছে। তা কি, জাল টাকা ও জাল পাসপোর্ট শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহৃত হয়? অতি বেগুনি রশ্মি। আবারও রিপিট করছি, জাল টাকা ও জাল পাসপোর্ট শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? অতি বেগুনি রশ্মি। এক্স রে অঞ্চল চিকিৎসা বিজ্ঞানে দেহের অভ্যন্তরে প্রতিচ্ছবি তোলার কাজে ব্যবহৃত হয়। আর অবলোহিত অঞ্চল ক্যান্সার রোগের চিকিৎসা ও খাদ্যশস্যে অণুবীজ ধ্বংস করতে ব্যবহৃত হয়। আলোক সম্পর্কিত প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্লাঙ্কের মতে আলোক নিরবিচ্ছিন্ন নয়। পদার্থ হতে বিকিরিত তরঙ্গ শক্তি বিচ্ছিন্নভাবে নির্দিষ্ট একক পরিমাণে বা ক্ষুদ্র শক্তির প্যাকেট জালে বের হয়। এই শক্তির এককের নাম লেখা হয় আলোর এক কোয়ান্টাম শক্তি। পরে বিজ্ঞানী আইনস্টাইন তার ফটো ইলেকট্রিক এফেক্টের ব্যাখ্যায় আলোকে নির্দিষ্ট শক্তিযুক্ত ক্ষুদ্র কণা বা ফোটনের প্রবাহ রূপে উল্লেখ করেন। এসব ফোটনের শক্তির পরিমাণ এদের বিকিরণের ফ্রিকোয়েন্সি বা স্পন্দন সংখ্যার সমানুপাতিক, যাকে আমরা প্রকাশ করি ই ফোটন সমানুপাতিক নিউ দিয়ে, অর্থাৎ ই ফোটন ইকুয়ালস টু এইচ নিউ, যেখানে নিউ হচ্ছে বিকিরণের স্পন্দন সংখ্যা, যার একক পার সেকেন্ড বা হার্টজ। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মান খুবই ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কয়েকবারই এসেছে। কি, 6.626 × 10⁻⁻34। এইখানে এই জায়গাটাতেই চেঞ্জ করা থাকে যে 10⁻34 দেয়া থাকে, তাই এদিকে খেয়াল রাখতে হবে। 6.626 × 10⁻⁻34, আর এককটা কি, জুল সেকেন্ড। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অপশনে দেয়া থাকে জুল পার সেকেন্ড, মানে 6.626 × 10⁻34 জুল পার সেকেন্ড। তো এই জিনিসগুলো যাতে ভুল না হয় খুব খেয়াল করে অ্যান্সার করতে হবে। কি হবে? 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড। দৃশ্যমান আলো ও বর্ণালী। সূর্যের আলোর বিচ্ছুরণের ফলে সৃষ্ট বিভিন্ন বর্ণের সমাবেশকে বলা হয় বর্ণালী। বর্ণালী মাপার যন্ত্রকে কি বলা হয়? স্পেকট্রোমিটার। গঠনগতভাবে এটি আলোর বিচ্ছুরণের জন্য একটা প্রিজম এবং বর্ণালী রেকর্ডের জন্য একটি ফটোগ্রাফিক প্লেট থাকে। তাহলে স্পেকট্রোমিটার অংশ কি কি? প্রিজম আর ফটোগ্রাফিক প্লেট। বর্ণালীর ফটোগ্রাফকে কি বলা হয়? স্পেকট্রোগ্রাফ। আবারও রিপিট করছি, বর্ণালী মাপার যন্ত্রকে বলে স্পেকট্রোমিটার, আর বর্ণালীর ফটোগ্রাফকে কি বলা হয়? স্পেকট্রোগ্রাফ। বর্ণালীতে যে সমস্ত যৌথ লাইন দেখা যায় তাকে বলে আণবিক বর্ণালী। তাহলে সূর্যের আলোর বিচ্ছুরণের ফলে সৃষ্ট বিভিন্ন বর্ণের সমাবেশকে কি বলে? বর্ণালী। বর্ণালী মাপার যন্ত্রকে কি বলা হয়? স্পেকট্রোমিটার। এতে কি কি আছে? একটা প্রিজম আর একটা ফটোগ্রাফিক প্লেট। বর্ণালীর ফটোগ্রাফকে কি বলা হয়? স্পেকট্রোগ্রাফ। আর বর্ণালীতে যে সমস্ত যৌথ লাইন দেখা যায় তাকে বলে আণবিক বর্ণালী। বিভিন্ন উদ্যায়ী ধাতব ক্লোরাইডকে বুনসেন বার্নারের শিখায় উত্তপ্ত করলে বিভিন্ন ধাতবায়ন বিভিন্ন বর্ণযুক্ত শিখা সৃষ্টি করে। এখানে যেমন দেয়া আছে সোডিয়াম আয়ন থেকে সোনালী হলুদ, পটাশিয়াম আয়ন থেকে হালকা বেগুনি এবং ক্যালসিয়াম আয়ন থেকে ইটের মতো লাল শিখা উৎপন্ন হয়। তিনটা কালারই খুবই ইম্পর্ট্যান্ট। সোডিয়াম আয়ন থেকে সোনালী হলুদ, পটাশিয়াম আয়ন থেকে হালকা বেগুনি এবং ক্যালসিয়াম আয়ন থেকে ইটের মতো লাল শিখা।
এমসিকিউ এর জন্য আরেকটা ইম্পর্ট্যান্ট লাইন, পারমাণবিক বর্ণালী কত প্রকার? 2 প্রকার। কি কি? আলো বিচ্ছুরণ বর্ণালী, আলো শোষণ বর্ণালী। আলো বিচ্ছুরণ বর্ণালী কি বর্ণের হয়? উজ্জ্বল বর্ণের। আর আলো শোষণ বর্ণালী কি বর্ণের হবে? কালো বর্ণের। তাহলে পারমাণবিক বর্ণালী হচ্ছে 2 প্রকার, আলো বিচ্ছুরণ বর্ণালী, আলো শোষণ বর্ণালী। আলো বিচ্ছুরণ বর্ণালী উজ্জ্বল বর্ণের আর আলো শোষণ বর্ণালী কালো বর্ণের। এখানে আমরা 4টা পয়েন্ট দেখতে পাচ্ছি। যেমন ফার্স্ট পয়েন্টে আছে সোডিয়াম পরমাণুর বর্ণালীতে কালো স্থান বা ব্যান্ড দ্বারা পৃথককৃত 2টি উজ্জ্বল হলুদ বর্ণের সূক্ষ্ম রেখা থাকে। 2টা রেখার মধ্যে প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য 589.6 ন্যানোমিটার আর দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য 590 ন্যানোমিটার। হাইড্রোজেন পরমাণুর 4টি রেখা বর্ণালী দৃশ্যমান আলোর পরিসরে দেখা যায় আর সোডিয়ামের কয়টা দেখা যায়? 2টি রেখা বর্ণালী। তাহলে হাইড্রোজেনের 4টা কি কি? 3টা হচ্ছে নীল বর্ণের আর একটা লাল বর্ণের। মার্কারির অনেকগুলো রেখা বর্ণালীর মধ্যে সবুজ, কমলা এবং লাল বর্ণের দৈর্ঘ্যের রেখাগুলো সুস্পষ্ট হয়। তাহলে মার্কারির রেখা বর্ণালীর মধ্যে সুস্পষ্ট হয় কোন কোন বর্ণের রেখা? তা হচ্ছে সবুজ, কমলা আর লাল বর্ণের রেখা। লাস্ট পয়েন্ট, স্ট্রোনশিয়ামের অনেকগুলো রেখা বর্ণালীর মধ্যে আসমানি বর্ণের 4টি রেখা এবং লাল বর্ণের 3টি রেখা দেখা যায়। আসমানি বর্ণের 4টি রেখা আর লাল বর্ণের 3টি রেখা দেখা যায়। তাহলে পুরোটা আরেকবার রিপিট করছি। সোডিয়াম পরমাণুর বর্ণালীতে 2টি উজ্জ্বল হলুদ বর্ণের সূক্ষ্ম রেখা দেখা যায়, যার একটা তরঙ্গ দৈর্ঘ্য 589 আর একটা 590 ন্যানোমিটার। হাইড্রোজেন পরমাণুর 4টা রেখা বর্ণালী দেখা যায় দৃশ্যমান আলোর পরিসরে, এর মধ্যে 3টা নীল, একটা লাল। আর মার্কারির অনেকগুলো রেখা বর্ণালীর মধ্যে সবুজ, কমলা আর লাল বর্ণের রেখাগুলো সুস্পষ্ট হয়। স্ট্রনশিয়ামের অনেকগুলো রেখা বর্ণালীর মধ্যে আসমানি বর্ণের 4টি রেখা এবং লাল বর্ণের 3টি রেখা দেখা যায়। সূর্যের দৃশ্যমান আলোর মধ্যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর বিভিন্ন লাইন দেখা যায় এবং তাদের তরঙ্গ দৈর্ঘ্য সূক্ষ্মভাবে মাপা হয়। যেমন 1885 খ্রিস্টাব্দে যে বামার দৃশ্যমান অঞ্চলে বামার সিরিজ আবিষ্কার করেন। এরপর 1906 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লাইম্যান অতিবেগুনি রশ্মি অঞ্চলে লাইম্যান সিরিজ আবিষ্কার করেন। 1908 বিজ্ঞানী প্যাস্টেন অবলোহিত এলাকায় প্যাস্টেন সিরিজ আবিষ্কার করেন। তারপর 1922 এফএস ব্র্যাকেট অবলোহিত এলাকায় ব্র্যাকেট সিরিজ আবিষ্কার করেন। 1924 এইচ ফুন্ট অবলোহিত এলাকায় ফুন্ট সিরিজ আবিষ্কার করেন। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে বামার সিরিজ দৃশ্যমান অঞ্চলে, লাইম্যান সিরিজ অতিবেগুনি রশ্মি অঞ্চলে, আর বাকি যে 3টা সিরিজ আছে প্যাস্টেন, ব্র্যাকেট আর ফুন্ট, এই 3টাই হচ্ছে অবলোহিত এলাকায়। তাহলে আরেকবার রিপিট করছি, বামার সিরিজ দৃশ্যমান অঞ্চলে, লাইম্যান অতিবেগুনি রশ্মি অঞ্চলে, প্যাস্টেন অবলোহিত এলাকায়, আর ব্র্যাকেট হচ্ছে প্যাস্টেন, ব্র্যাকেট আর ফুন্ট, এই 3টাই হচ্ছে অবলোহিত এলাকায়। 1908 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রিটস একটি নীতি প্রকাশ করেন যা রিটসের সংযোজন নীতি নামে খ্যাত। রিটসের নীতি অনুসারে যে কোনো পরমাণুর বর্ণালীতে বিভিন্ন লাইনের তরঙ্গ সংখ্যা নিম্নোক্ত সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। যেমন নিউ বার ইকুয়ালস টু r/x² মাইনাস r/y²। ধরো তুমি 6 তলায় আছো, তোমাকে কেউ 6 তলা থেকে ফেলে দিল আর তুমি 1 তলায় এসে পড়লে, তখন সেই 1 তলায় যে পড়লে লাইম্যান সিরিজ দেখা যাবে। এরপর তুমি যদি 6 তলা থেকে 2 তলায় এসে পড়ো, তখন হচ্ছে বামার সিরিজ দেখা যাবে। আর যদি তুমি 3 তলায় এসে পড়ো, তখন দেখা যাবে প্যাস্টেন সিরিজ। 4 তলায় এসে পড়লে পাবে ব্র্যাকেট সিরিজ। আর 5 তলায় এসে যদি পড়ো, তখন হবে
Wundt সিরিজ। ঠিক একইভাবে একটা ইলেকট্রন যখন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে অর্থাৎ প্রথম কক্ষপথে ফিরে আসে তখন কি দেখা যাবে? লাইম্যান সিরিজ। দ্বিতীয় কক্ষপথে ফিরে আসলে বামার সিরিজ, তৃতীয় কক্ষপথে ফিরে আসলে প্যাস্টিন সিরিজ, চতুর্থ কক্ষপথে ব্র্যাকেট সিরিজ, আর পঞ্চম কক্ষপথে ফিরে আসলে ফুন সিরিজ। আর এখানে কোন অঞ্চল দেখা যাবে তা আমরা একটু আগেই পড়েছি। এই ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে রিডবার্গের সমীকরণ। রিডবার্গের সমীকরণটা কি? 1/λ = নিউবার্গ = RH 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। আরেকবার রিপিট করছি, রিডবার্গ সমীকরণটা কি? 1/λ = RH into 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখানে n1টা হচ্ছে নিম্নতর শক্তি স্তর আর n2টা হচ্ছে উচ্চতর শক্তি স্তর। তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হলে n2 এর মান ক্ষুদ্রতম হবে, আর তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম হলে n2 এর মান সবচেয়ে বড় হবে, তখন 1/n² = 0 হবে। এবার জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার। কারেন্সি নোটে সিকিউরিটি ডিভাইস রূপে অপটিক্যাল সেন্সর ফসফর নামক বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। তাহলে কারেন্সি নোটে সিকিউরিটি ডিভাইস রূপে কোনটি ব্যবহৃত হয়? ফসফর। বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। এই নীতির ওপর ভিত্তি করে জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহৃত হয়। এখন আমরা জানবো এই ফসফরটা কি। ফসফর হলো 230 ন্যানোমিটার থেকে 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি শোষণকারী কিন্তু দৃশ্যমান আলোর পরিসরে অর্থাৎ 380 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ওই শোষিত শক্তি বিকিরণকারী রাসায়নিক পদার্থ। রাসায়নিকভাবে ফসফর তৈরিতে বিভিন্ন জটিল ধাতব অক্সাইড ও ল্যান্থানাইড আয়নের মিশ্রণ ব্যবহৃত হয়, যেমন ইট্রিয়াম অক্সাইড ও ইউরোপিয়াম আয়ন। বিভিন্ন দেশের জাতীয় ব্যাংক কারেন্সি নোট বা কাগজের টাকার ও পাসপোর্টের জাল করার রক্ষা কবচ রূপে ওইসব ব্যাংক কারেন্সি নোটে ও পাসপোর্টে বিশেষ কাগজের নিরাপত্তা সুতা ও ইউভি রশ্মি শনাক্তযোগ্য অদৃশ্য বিশেষ ফসফর কালি বা ইউভি ফ্লোরোসেন্ট ইঙ্ক ব্যবহৃত হয়। বর্তমানে পেন্সিল ব্যাটারি যুক্ত ছোট আকারের পকেট সাইজের ইউভি রে কলম পাওয়া যায়। এখানে যে দুটা ছক আছে, দুইটা ছকই ইম্পর্টেন্ট, কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ছকটা। তাহলে আমরা ফার্স্ট ছকটা পড়ি। বাংলাদেশের কারেন্সি নোট অর্থাৎ 1000 টাকার নোটে ইউভি রশ্মি দ্বারা সৃষ্ট অনুপ্রভার বর্ণ কি হবে? হালকা বেগুনি ও হালকা হলুদ বর্ণের ছড়ানো ছোট আকারের বিভিন্ন রেখা। আর 500 টাকা ও 100 টাকার নোটে হালকা লালচে, হালকা বেগুনি ও হালকা হলুদ বর্ণের ছড়ানো ছোট আকারের বিভিন্ন রেখা। আমেরিকার কারেন্সি নোট $100 কমলা বর্ণ, $50 হলুদ বর্ণ, $20 সবুজ বর্ণ, 10 লাল বর্ণ, 5 নীল বর্ণ। তাহলে সিকোয়েন্সটা কি হবে? 100 50 20 10 কমলা হলুদ সবুজ লাল নীল। আবার রিপিট করছি, 100 50 20 10 5। কালার কি? কমলা হলুদ সবুজ লাল নীল। ফ্লুরোসেন্ট লাইট বাল্বে মূলত দুইটি অংশ থাকে। একটা হচ্ছে অল্প মার্কারি বাষ্প সহ আর্গন গ্যাস ভর্তি একটি গ্লাস টিউব, আরেকটা একটি ইলেকট্রনিক ব্যালাস্ট। এটি হাই ভোল্টেজ কারেন্ট সাপ্লাই করে। সাধারণ টাংস্টেন ফিলামেন্ট অর্থাৎ ইনক্যান্ডেসেন্ট বাল্বে মাত্র 5% বিদ্যুৎ শক্তি আলোতে পরিণত হয়, কিন্তু ফ্লোরোসেন্ট বাল্বে 20% বিদ্যুৎ শক্তি আলো সৃষ্টি করে। তাহলে সাধারণ টাংস্টেন ফিলামেন্টে 5% বিদ্যুৎ শক্তি আলোতে পরিণত হয়, আর ফ্লোরোসেন্ট বাল্বে 20% বিদ্যুৎ শক্তি আলো সৃষ্টি করে। এনার্জি বাল্বের ট্রাইসোফোর মিশ্রণ বিভিন্ন অনুপাতে ব্যবহৃত হয়। মিশ্রণে বিভিন্ন জটিল ধাতব অক্সাইড ও ল্যান্থানাইড আয়ন থাকে। এবার
আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা আমরা একটু আগেও পড়েছিলাম যে আইআর রশ্মিকে 3 ভাগে ভাগ করা যায়, নিয়ার, মিডল আর ফার আইআর। এখন আমরা এই নিয়ার, মিডল আর ফার আইআর এর ব্যবহারটা জানব। ফার আইআর রশ্মির রয়েছে রোগ আরোগ্য করার অধিক ক্ষমতা। ফার আইআর ত্বকে তাপীয় অনুভূতি জাগায়, কিন্তু নিয়ার আইআর ত্বকে তাপীয় অনুভূতি জাগাতে পারে না, বরঞ্চ ত্বককে বেশি উত্তপ্ত করে। আইআর রশ্মির বিকিরণ মাত্রা দেহের উৎপন্ন তাপ শক্তির সমানুপাতিক। এক্ষেত্রে মানব দেহের বিকিরিত আইআর রশ্মির পরিসর হল 8 থেকে 12 মাইক্রোমিটার বা 8000 থেকে 12000 ন্যানোমিটার, যা মিডল আইআরের মধ্যস্থ দেহ অবলোহিত রশ্মি বা বডি আইআর রশ্মি নামে পরিচিত। মেডিকেল আইআর ইমেজিং বা আইআর প্রতিচ্ছবিকে এই দেহ আইআরের পরিসরের থার্মাল আইআর বলে। এটি মানবদেহের বিকিরিত আইআর রশ্মি পরিমাপে ব্যবহৃত হয় এবং একে মেডিকেল আইআর থার্মোগ্রাফ বলে। চিকিৎসা ক্ষেত্রে নিয়ার আইআর রশ্মি। নিয়ার আইআর রশ্মি প্রয়োগ করে মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিনে শোষিত অক্সিজেন কতটুকু আছে তা পরিমাপের মাধ্যমে মস্তিষ্কের রোগ নির্ণয় করা হয়। পরে ডিওটি বা ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি পদ্ধতি ব্যবহার করে মাথার খুলির কার্যপদ্ধতি নির্ণয় করা যায়। থার্ড পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, তা হচ্ছে সদ্য প্রসূত শিশুর মস্তিষ্কের ক্ষত নির্ণয় সিটি স্ক্যানিং কাজে এটি একটি কার্যকর পদ্ধতি। তাহলে এই 3টা পয়েন্ট আরেকবার রিপিট করছি। নিয়ার আইআর রশ্মি প্রয়োগ করে মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিনে শোষিত অক্সিজেন কতটুকু আছে তা পরিমাপের মাধ্যমে মস্তিষ্কের রোগ নির্ণয় করা হয়। পরে ডিওটির ফুল ফর্মটা ইম্পর্টেন্ট, ডিফিউজ অপটিক্যাল টমোগ্রাফি। এই ডিওটি ব্যবহার করে মাথার খুলির কার্যপদ্ধতি নির্ণয় করা হয়। থার্ড পয়েন্ট, সদ্য প্রসূত শিশুর মস্তিষ্কের ক্ষত নির্ণয় সিটি স্ক্যানিং কাজে এটি একটি কার্যকর পদ্ধতি। চিকিৎসা ক্ষেত্রে ফার আইআর রশ্মি। ফার আইআর রশ্মি দেহের ত্বক ভেদ করে 4 সেন্টিমিটার গভীরে যেতে পারে। কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার গভীরে যেতে পারে। দেহে আরামদায়ক উষ্ণতা দেয়, রক্তের শ্বেতকণিকা ও রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধিতে ফার আইআর রশ্মি সহায়তা করে। বিপাক ক্রিয়ার মাধ্যমে দেহকোষ ও টিস্যুর বৃদ্ধি ঘটে। ইম্পর্টেন্ট যেই লাইনটা সেটা হচ্ছে মূলত ব্যথা বেদনা উপশম ও স্নায়ু গঠন প্রক্রিয়ায় উদ্দীপক হিসেবে ফার আইআর রশ্মি ব্যবহৃত হয়। এখানকার মধ্যে মোস্ট দুটো ইম্পর্টেন্ট লাইন, তাহলে হচ্ছে ফার্স্ট আর লাস্টেরটা। ফার্স্টে যেটা ছিল যে ফার আইআর রশ্মি দেহের ত্বক ভেদ করে 4 সেন্টিমিটার গভীরে যেতে পারে, আর মূলত ব্যথা বেদনা উপশম ও স্নায়ু গঠন প্রক্রিয়ায় উদ্দীপক হিসেবে ফার আইআর রশ্মি ব্যবহৃত হয়। আইআর রশ্মি দ্বারা চিকিৎসা পদ্ধতি নিম্নের 2 কৌশলে করা হয়। একটা হচ্ছে লো ইমিশন পদ্ধতি আর একটা হাই এমিশন পদ্ধতি। তাহলে ফার্স্টে আমরা পড়ব লো ইমিশন পদ্ধতি। এই পদ্ধতিতে ফার আইআর রশ্মি ত্বকের নিচের টিস্যুকে মৃদু উত্তপ্ত করে, তখন ওই স্থানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, দেহকোষ ও মাংসপেশি স্বাভাবিক হয়, জয়েন্টের সচলতা বাড়ে, স্নায়ু বিন্যাস স্বাভাবিক হয়ে ব্যথা বেদনার উপশম ঘটে। ঘাড়ের মাংসপেশি শক্ত হওয়া বা ফ্রোজেন শোল্ডারের জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি হলো এই লো ইমিশন পদ্ধতি। ফিজিওথেরাপিতে ফার আইআর রশ্মি প্রয়োগ করে ম্যাসেজ করা হয়। এখানে একটু ভুল আছে, যে সেকেন্ড লাইনটা শুরু হয়ে গিয়েছে, এখানে হবে যে ঘাড়ের মাংসপেশি শক্ত হওয়া বা ফ্রোজেন শোল্ডারের জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি হলো লো ইমিশন পদ্ধতি, আর ফিজিওথেরাপিতে ফার আইআর রশ্মি প্রয়োগ করে ম্যাসেজ করা হয়। এবার নেক্সট লেজার পদ্ধতি। এই পদ্ধতিতে অতি সূক্ষ্ম ও তীব্র আইআর রশ্মি দেওয়া হয়, যা ত্বকের 4 সেন্টিমিটার গভীরে যেতে পারে। আঘাতপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত টিস্যুতে স্নায়ু চালিকা পুনঃস্থাপনের উদ্দীপক রূপে কাজ করে। বেদনানাশক ওষুধ সংবেদক স্নায়ু বা সেন্সরি নার্ভের প্রান্তকে অসাড় করে ফেলে, তাই বেদনা প্রশমনে আইআর রশ্মি চিকিৎসা অধিকতর নিরাপদ গণ্য করা হয়।
রোগ নির্ণয় এমআরআই পরীক্ষার মূলনীতি। এমআরআই বা ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বিগত কয়েক বছরই মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা কোয়েশ্চেন। এমআরআই এর পূর্ণরূপ কি? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। বানানটা খুব ভালো মতো মনে রাখতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এ দেয়া থাকে কিন্তু বানান চেঞ্জ করে দেয়া থাকে, সো সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। এই এমআরআই হলো চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ের একটি অত্যাধুনিক বিশেষ কার্যকর পরীক্ষা পদ্ধতি। এই পদ্ধতিতে এমআরআই মেশিনে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ও রেডিও তরঙ্গ দৈর্ঘ্যের শক্তির প্রভাবে এই মেশিনে থাকা মানবদেহের অসুস্থ কোষে এনএমআর পরমাণুযুক্ত পানির ঘনমাত্রা ভিন্নতার উপর নির্ভর করে পরীক্ষাধীন দেহাংশের অভ্যন্তরে বিভিন্ন তন্ত্র বা অর্গানের ত্রিমাত্রিক বা 3D ছবি বের হয়ে আসে। এই ত্রিমাত্রিক ছবিকে এমআরআই বলে। এমআরআই মেশিনে ব্যবহৃত রেডিও তরঙ্গ সমূহ উচ্চ ফ্রিকোয়েন্সি এসি কারেন্ট থেকে সৃষ্টি করা হয়। এসব এমআরআই ডিজিটাল ছবি করে সংরক্ষণ করা যায়। তাহলে এইখানে আমাদের যে কয়টা কি পয়েন্ট মনে রাখতে হবে, একটা হচ্ছে শক্তিশালী চুম্বক ক্ষেত্র, পানির ঘনমাত্রা, ত্রিমাত্রিক ছবি, এসি কারেন্ট থেকে সৃষ্টি করা হয়। এই চারটে কিওয়ার্ড কেন মনে রাখতে হবে তা তোমরা লাস্টের দিকে জানতে পারবে। এবার এই এমআরআই এর ব্যবহার। মানবদেহের বিভিন্ন তন্ত্রের টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধিজনিত টিউমার, আঘাতজনিত অভ্যন্তরীণ রক্তক্ষরণ, রক্তনালিকা সংক্রান্ত রোগ ও জীবাণু সংক্রমণজনিত সমস্যার ক্ষেত্রে এমআরআই ব্যবহৃত হয়। মস্তিষ্কের টিউমার ও কোমল টিস্যু যেমন মেরু মজ্জায় টিউমার শনাক্তকরণে এমআরআই অত্যন্ত কার্যকর। তাহলে লাস্ট লাইনটা আবারও রিপিট করছি, কারণ এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তা হচ্ছে মস্তিষ্কের টিউমার ও কোমল টিস্যু যেমন মেরু মজ্জায় টিউমার শনাক্তকরণে এমআরআই অত্যন্ত কার্যকর। এমআরআই এর মূলনীতি। এনএমআর পরমাণু নিউক্লিয়াসের বেজোড় সংখ্যক নিউট্রন বা প্রোটন চুম্বকীয় অনুরণন বা ম্যাগনেটিক রেজোন্যান্সের উপর ভিত্তি করে এমআরআই প্রতিষ্ঠিত। আমাদের দেহে প্রায় 70% হচ্ছে পানি। পানির অণু হাইড্রোজেন পরমাণু হলো বেজোড় প্রোটন যুক্ত এমআরআই সৃষ্টিকারী এনএমআর পরমাণু। এমআরআই ছবির মানের নির্ভরতা। এমআরআই পরমাণু দ্বারা শক্তি শোষণ এবং আরএফ বন্ধর পর ওই শক্তি বিকিরণের এই মধ্যবর্তী সময়কে অনুরণন সৃষ্টিকারী প্রোটন স্বস্তিকাল বলা হয়। এমআরআই এর মান নির্ভর করে দুইটা বিষয়ের উপর, একটা হচ্ছে রেজোন্যান্স সৃষ্টিকারী নিউক্লিয়াসের স্বস্তিকাল টিআর এবং রেজোন্যান্স সৃষ্টিকারী নিউক্লিয়াস ঘনমাত্রার উপর। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে হার্ট প্লেসমেন্ট বা কৃত্রিম হৃদস্পন্দন যন্ত্র ব্যবহারকারী রোগীর ক্ষেত্রে এমআরআই করা যাবে না। এছাড়া শ্রবণ সাহায্যকারী ধাতব যন্ত্র ও যে কোনো ধাতব পদার্থ খুলে এমআরআই করতে হয়। তাহলে আরেকবার পুরোটা রিপিট করছি যে এমআরআই এর মান নির্ভর করে কয়টা বিষয়ের উপর, দুইটা বিষয়ের উপর। একটা হচ্ছে রেজোন্যান্স সৃষ্টিকারী নিউক্লিয়াসের স্বস্তিকাল, আরেকটা হচ্ছে রেজোন্যান্স সৃষ্টিকারী নিউক্লিয়াসের ঘনমাত্রার উপর। কাদের এমআরআই করা যাবে না? কৃত্রিম হৃদস্পন্দন যন্ত্র ব্যবহারকারী রোগীর ক্ষেত্রে। এখন আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব। ফার্স্টে আছে এমআরআই এর ফ্রিকোয়েন্সি কত? 10⁴ হার্টজ। এমআরআই মেশিনে তরঙ্গ কিভাবে তৈরি করে? এসি কারেন্ট থেকে, যা আমরা একটু আগেই জেনেছি। চারটা কি পয়েন্ট মনে রাখতে বলেছিলাম। মস্তিষ্ক কোষের কোন উপাদান থেকে এনএমআর সিগন্যাল পাওয়া যায়? কোন উপাদান? পানি, অর্থাৎ H2O, যা এনএমআর পরমাণু। এরপর নেক্সট কোয়েশ্চেন যেটা, কোন মেশিনে শক্তিশালী চুম্বক ক্ষেত্র থাকে? এমআরআই পড়ার সময় আমরা একটা কিওয়ার্ড বলেছিলাম, তা কি ছিল? শক্তিশালী চৌম্বক ক্ষেত্র।
তাহলে কোন মেশিনে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র থাকে? MRI। NMR পরমাণুর কোন ধর্মের উপর নির্ভর করে? MRI। তা হচ্ছে চৌম্বক ধর্ম। এটাও কিন্তু সেই 4টা কিওয়ার্ডের মধ্যে ছিল। নেক্সট কোয়েশ্চেন, MRI প্রাপ্তির লক্ষ্যে কত মাত্রার চৌম্বক ক্ষেত্র প্রয়োজন? 0.5 থেকে 3 টেসলা। আবার রিপিট করছি, MRI প্রাপ্তির লক্ষ্যে কত মাত্রার চৌম্বক ক্ষেত্র প্রয়োজন? 0.5 থেকে 3 টেসলা। লাস্ট কোয়েশ্চেন, বর্ণালীর কোন অঞ্চলে ব্র্যাকেট সিরিজের উদ্ভব হয়? কোন অঞ্চলে? অবলোহিত অঞ্চলে। এই ক্ষেত্রে একটা জিনিস আবারও রিপিট করে দিচ্ছি যে বামারে দৃশ্যমান, লাইমেনে অতিবেগুনি, বাকি যে 3টা ছিল 3টাই হচ্ছে অবলোহিত অঞ্চলে। এখন একটা গাণিতিক সমস্যা রিলেটেড কোয়েশ্চেন আছে যে IR অঞ্চলে একটি যৌগের তরঙ্গ দৈর্ঘ্য 5 × 10⁻⁻10 মিটার হলে স্পন্দন সংখ্যা কত? অর্থাৎ ফ্রিকোয়েন্সি মানটা বের করতে হবে। তাহলে এখানে যেহেতু ল্যামডার মান দেয়া আছে আর নিউ এর মান বের করতে বলেছে, তাহলে চ্যাপ্টারের শুরুতেই আমরা যে সূত্রটা পড়েছি যে নিউ ইকুয়ালস টু c/λ, সেই সূত্রে বসালেই অঙ্কটা হয়ে যাচ্ছে। এখানে ল্যামডার মান বসাবো আর এখানে আলোর বেগের মান বসাবো। ক্যালকুলেশন করে যা আসবে সেটাই অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়? কোন সিরিজটিতে? একটু আগেই বললাম, বামার সিরিজে। ল্যামডা ইকুয়ালস টু 424 ন্যানোমিটার দৈর্ঘ্যে কোন বর্ণ পাওয়া যাবে? কোন বর্ণ পাওয়া যাবে? বেগুনি বর্ণ। কোন রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি 600 × 10⁻, বা 600 × 10⁻6 হার্টজ হলে জুল এককে এর শক্তি কত হবে? যেহেতু জুল এককে শক্তি বের করতে বলেছে, তাহলে কি করতে হবে? যেই মানটা দেয়া আছে তার সাথে প্লাঙ্কের ধ্রুবকটা গুণ করে দিতে হবে। এরপর যা আসবে সেটাই অ্যান্সার। এরপর নেক্সট কোয়েশ্চেন, কোন বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য 500 × 10⁴ পার মিটার হলে তার স্পন্দন সংখ্যা কত? এই ক্ষেত্রে যেহেতু ল্যামডার মান দেয়া আছে, স্পন্দন সংখ্যা অর্থাৎ নিউ বের করতে বলেছে, সেম সূত্রটাই হবে নিউ ইকুয়ালস টু c/λ। এখানে c আর ল্যামডার মান বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।